হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামীকাল 27শে ডিসেম্বর 2025 থেকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের এই শুনানি পর্ব শুরু হতে যাচ্ছে। এক প্রকার যুদ্ধং দেহি আমাদের মানসিক অবস্থা, আমাদের মানে যাদের নামে হিয়ারিং এসেছে তাদের মধ্যে একটা যুদ্ধং দেহি, কি হবে কি না হবে, হিয়ারিং চিঠি কেন এলো, এর পরবর্তী কি হবে, যদি না মেলে, যদি না ম্যাচ করে, যদি না ম্যাপিং হয়, তাহলে এর পরবর্তী কি আমার জন্য অপেক্ষা করছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্ন এর সঙ্গে অঙ্গাঙ্গিকপূর্ণভাবে, যেগুলো হচ্ছে ইনসেপারেবল কোয়েশ্চেন্স, আমাদের মাথায় কিলবিল করছে। তো তার জন্যই আজকে এই ভিডিওটা, কারণ আগামীকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যেখানে 27 তারিখ থেকে এই হিয়ারিং পর্ব শুরু হচ্ছে। তার আগে বলি যে এই পর্বের সঙ্গে যুক্ত 11 ধরনের ব্যক্তি, 11 টাইপস অফ ক্যান্ডিডেটস বা 11 টাইপস অফ ভোটার্স, তারা কিন্তু বিপদের সম্মুখীন হবে। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, সবাই যদি ভারতীয় হয় সেখানে কোনো ভয়ের কোনো বাতাবরণ নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু তবুও হোয়াটস নেক্সট টেরার লুমস লার্জ ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। তো এই 11 ধরনের কারা সেই 11 ধরনের ভোটার্স, আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করি। তার আগে অবশ্যই অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাবস্ক্রিপশান অবশ্যই আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারব। প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু কিভাবে হিয়ারিংটা হবে। প্রথমে আছে সেনাপতি হিসেবে ইসিআই, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তার নিচে আছে স্পেশাল রোল অবজারভার। তার নিচে আছে রিজিওনাল লেভেল বা রিজিওনাল রোল অবজারভার। তার নিচে আছে নর্মাল রোল অবজারভার। তার নিচে আছে মাইক্রো অবজারভার। তার নিচে আছে ইআরও। তার নিচে আছে এইআরও। তাহলে এই যে ইসিআই, স্পেশাল রোল অবজারভার, রিজিওনাল লেভেল অবজারভার, নর্মাল লেভেল অবজারভার, মাইক্রো অবজারভার, ইআরও, এইআরও, এবং প্রত্যেকটা বিধানসভার জন্য একজন করে ইআরও নিয়োগ করা হয়েছে, 10 জন করে এইআরও নিয়োগ করা হয়েছে। অর্থাৎ 294 বিধানসভার জন্য 294 জন ইআরওস এবং 2940 জন এইআরওস অলরেডি রিক্রুটেড, যারা কিনা আগামীকাল থেকে তারা একেবারে কঠোরভাবে পরীক্ষা করবে। এবার আসুন যেই 11 ধরনের ভোটার কারা। এই এই যে 16 ডিসেম্বর যে লিস্টটা আমাদের সামনে এসেছিল, সেই মোতাবেক নাম অলরেডি ড্রাফট রোডে প্রকাশিত হয়েছে 7,08,16,631 জনের নাম। সেই 7,04,16,631 জনের মধ্যে যেগুলো আনম্যাপিং বা নন ম্যাপ বা আনম্যাপড বলছি, এমন সংখ্যা হচ্ছে 31,000, মানে 31,68,424 জন। এমন আছে ক্যান্ডিডেট যেগুলো হচ্ছে 31,68,424 জন, যাদের মধ্যে 11 ধরনের পাবলিক বা এগুলোর বাদ দিয়েও আরও 11 ধরনের ক্যান্ডিডেট কারা, আসুন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি। না মনে থাকলে একটা খাতা পেন নিয়ে বসুন। প্রথম হচ্ছে, এরকম কয়েক হাজার ভোটার পাওয়া গেছে যারা তার দাদুকে দিয়ে লিঙ্কেজ করেছে, দাদু এবং ঠাকুমাকে দিয়ে তার নাম লিঙ্কেজ করেছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কেন ভাই, তোমার দাদুর তুমি নাম দিয়েছো, কিন্তু সূত্র কী বলছে না, ফর গ্র্যান্ডফাদার লিঙ্কেজ, প্রুফ অফ লিঙ্কেজ বিটুইন ভোটার অ্যান্ড পেরেন্ট, পেরেন্ট অ্যান্ড গ্র্যান্ডফাদার। যে ভাই তুমি কোথা থেকে সৃষ্টি হলে, তুমি তোমার দাদুর নাম বলেছো ঠিক কথা, তোমার বাবার সঙ্গে তাহলে দাদুর লিঙ্কেজটা কোথায় হয়নি কেন? কারণ একজন ব্যক্তি তো আর হুট করে মঙ্গল গ্রহ থেকে আসতে পারে না, এটিএম মেশিন থেকে বেরোতে পারে না। তাহলে তুমি তোমার দাদুর পরিচয় দিয়েছো কেন? তোমাকে সেটাকে যথাবিহিত তোমাকে ডকুমেন্টেশন নিয়ে তোমাকে টেস্টিমোনিয়ালস সেখানে প্রমাণ করতে হবে যে কেন তুমি দাদুর লিঙ্কেজ করেছো। তাহলে আগে বাবার লিঙ্কেজ করো, তারপর দাদুর লিঙ্কেজ, দাদুর সঙ্গে বাবার, তারপরে সেখান থেকে বাবার সঙ্গে তোমার হবে, প্রথম ক্যাটাগরি।
দ্বিতীয় ক্যাটাগরি ম্যারিড ওমেন। এমন কিছু কয়েক হাজার ম্যারিড ওমেন পাওয়া গেছে, কয়েক হাজার বললাম, কয়েক লাখ বলবো, যারা তার বাবার বাড়ির দিক থেকে অ্যাপ্লাই করেছেন, আবার যেখানে তার বিয়ে হয়েছে সেখান থেকে অ্যাপ্লাই করেছেন, বা আরও স্পষ্ট করে বলতে গেলে তার বাবার বাড়িতেও তার ভোটার কার্ড ছিল 2025 সালে, আবার যেখানে তিনি বিয়ে হয়েছেন সেখানেও তার ভোটার কার্ড ছিল 2025 সালে। এই ডবল এন্ট্রি কেন? এই ধরনের যে বিবাহিত মহিলাদের কেস, এবং বিবাহিত মহিলাদের কেস অনেকগুলো আছে, কমপ্লিকেটেড, কারোর ডাইভোর্স হয়ে গেছে, কারোর দুটো স্ত্রী আছে, কারোর মানে এমন কিছু আছেন যিনি অবিবাহিতা অথচ সিঙ্গেল মাদার, তার সন্তান আছে। তাহলে ভাই তোমার, কারণ আমরা সবাই জানি এখন সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গেল মাদার হতে পারে, তার সিঙ্গেল মাদার কীভাবে হয়েছে, ডিভোর্স কবে হয়েছে, তার ডিভোর্সের চিঠি, ম্যারেজ হলে তার যে তুমি কেউ হয়তো স্বামীকে দিয়ে করেছে লিঙ্কেজ, কেন, তার তোমার ম্যারেজ সার্টিফিকেট কোথায়, এটসেট্রা এটসেট্রা, এরকমভাবে প্রমাণিত করতে হবে। 3 নম্বর, ডকুমেন্টস বিফোর 2002 লজিক্যাল ডিসক্রিপ্যান্সিস। যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপ্যান্সিস হচ্ছে, সেখানে 2002 সালের আগে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে প্রডিউস করতে হবে। এমন নয় যে ভাই 2024 সালে আপনি একটা ডকুমেন্ট করেছেন বা 2 মাস আগে ডকুমেন্ট তৈরি করেছেন যে ভাই এই আমার ডকুমেন্ট, নো, দিস উইল নট বি অ্যাপ্লিকেবল। আপনাকে 2002 সালের আগে, বা যদি আপনার জন্ম হয় 2002 পরে, তাহলে আপনার বার্থ সার্টিফিকেট এটসেট্রা এটসেট্রা যেমন তার আছে 11 ডকুমেন্টসের মধ্যে, যদি 2002 আগে হয় তাহলে আপনাকে সেই ডকুমেন্টস প্রডিউস করতে হবে। 4 নম্বর, ট্রিফিল এরর। হয়তো কারোর নামের একটু হালকা সমস্যা আছে, শক্তি পদ, সেখানে SAKTI আবার SHAKTI, শক্তি, এরকমভাবে নামের ক্ষেত্রে কোনো গরমিল আছে, তা সেখানে বিএলওকে সই করতে হবে, আবার যিনি ক্যান্ডিডেট, যিনি ভোটার, তাকেও সই করতে হবে উল্টো দিকে, বা তার বাড়ি কাউকে সই করতে হবে, জয়েন্ট সিগনেচার লাগবে। এখানে বিএলও ভাই কিছু জানে না, সেই বাচ্চারাও কিন্তু তাকে কিন্তু সই করতে হবে, করবো না বললে হবে না। 5 নম্বর, এরকম 5 নম্বর বলতে যেগুলো বিবাহিত মহিলা নয়, অথচ এমন কিছু ব্যক্তি আছেন যারা হয়তো কোনো অন্য রাজ্যে ছিল, সেই অন্য রাজ্যকে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন, আবার তার নিজের রাজ্যেও ভোটার কার্ড আছে, এরকমগুলো ধরা পড়ে যাচ্ছে। তা কেন? তুমি সে রাজ্যে একজন ব্যক্তির একটার বেশি ভোটার কার্ড থাকা মানে এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। তিনার বিরুদ্ধে BNSS, ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 337 নম্বর ধারা তার বিরুদ্ধে ইম্পোজ করা হবে, যেখানে তার 7 বছরের জেল মিনিমাম। এটা আইনি ভাষায়, আমি আইনি ভাষা দিয়ে বলছি। সুতরাং 2 জায়গায় ভোটার কার্ড করার প্রয়োজন হলো কেন, সেই যুক্তিটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। যদি যুক্তি দিতে পারেন ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। এরপর 6 নম্বর, FRRO। এখান থেকেও কিছু লিস্ট পাঠানো হয়েছে। কার নাম FRRO নিশ্চয়ই অনেকে জানেন, যে জানেন না আমি একটু মনে করিয়ে দিই। ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, এটাকে FRRO বলে। এই FRRO থেকেও অনেক ব্যক্তিকে ধরা হয়েছে যারা বাংলাদেশি, যারা ভোটার কার্ড বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছে। এমন ব্যক্তিদেরকেও কিন্তু ইনুমারেশন ফর্ম ফিল আপের সময় তারা কিন্তু সমস্যায় পড়বেন যদি তারা তাদের সঠিক ডকুমেন্টেশন না দিতে পারেন। এবার 7 নম্বর, এরকম 1000 ভোটার পাওয়া গেছে, যে 1000 ভোটার যারা মায়ের দিকে অ্যাপ্লাই করেছেন, তার বাবার দিক থেকে অ্যাপ্লাই করেননি, দাদুর দিক থেকে অ্যাপ্লাই করেননি, ঠাকুমার দিক থেকে অ্যাপ্লাই করেননি, তার মায়ের বাবার বাড়ি থেকে অ্যাপ্লাই করেছেন। কেন তারা মামা বাড়ি থেকে অ্যাপ্লাই করেছেন, কেন, তাদের কী যুক্তি আছে, সে যুক্তি আপনাকে প্রমাণ করতে হবে। না হলে BNSS অলরেডি 337 ইজ ওয়েটিং ফর ইউ। আচ্ছা, এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে এরকম 11,95,230 জন পাওয়া গেছে যারা বাবা মা হয়েছেন 15 বছর বয়সী। কেন ভাই, তুমি 15 বছর বয়সে বাবা মা কী করে হলে? তাহলে তুমি কত বছর বয়সে বিয়ে করেছো সেটা তোমাকে যথাবিহিত প্রমাণ দিতে হবে। 9 নম্বর, এরকম 4,77,736 জন, 4,77,736 জন পাওয়া গেছে যারা কিনা যাদের বাবার সঙ্গে তার ছেলের বয়সের পার্থক্য 50 বছরেরও বেশি। কী করে সম্ভব হয়?
একটা মানুষ সাধারণত 20 বছর, 25 বছর, 30 বয়সে বিয়ে করে, তাহলে 50 বছর বা 45-এর পরে বিয়ে করেছে এবং তার সেই সংখ্যাটা হচ্ছে 8,77,736 জন। হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং? এবার 10 নম্বর হচ্ছে এরকম 3,29,152 জন পাওয়া গেছে যাদের সঙ্গে দাদুর বয়সের পার্থক্য 80 বছরের বেশি। এনাদেরকে ডাকা হবে এবং প্রমাণ দিতে হবে যে কেন ভাই তোমার দাদুর সঙ্গে তোমার 80 বছরের গ্যাপ, কেন, কী ব্যাপারটা। এবং 11 নম্বর, বাবার নামে গলদ, বাবার নামের সঙ্গে মিল নেই, এমন হচ্ছে 80 লক্ষ ভোটার। এদেরকেও কিন্তু সেই হিয়ারিংয়ের পর্ব ডাকা হবে। এবং সর্বোপরি মনে রাখতে হবে এদের মধ্যে সবচেয়ে সমস্যা কারা পড়বে না, যারা, যে ফিগারটাকে আমি 11-র পরে রেখেছি, 12তম বলছি কেন না, যারা নন ম্যাপিং কেস, বাবার সঙ্গে কেউ অ্যাপ্লাই করেছে, কেউ মায়ের সঙ্গে অ্যাপ্লাই করেছে, কেউ বাবার সঙ্গে মায়ের 80 বছর, 15 বছর, 50 বছর, এগুলো কিন্তু সমস্যায় পড়বে। কিন্তু সবচেয়ে সমস্যায় পড়বে 31,68,424 জন। কেন না, এদের নন ম্যাপিং, এদের সঙ্গে কোনো ম্যাপিং নেই। না এর বাবার সঙ্গে মিল আছে, না এর মা আছে, না দাদু আছে, না ঠাকুমা আছে। ভাই তাহলে এরা এলো কোথা থেকে? এটা কি মঙ্গল গ্রহ থেকে পড়ে এসেছে না এটিএম মেশিন থেকে বেরিয়েছে? তাহলে এই 31,68,424 জন এরা সবচেয়ে বিপদে পড়তে চলেছে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেট আগামীকালে হিয়ারিং শুরু হওয়ার পরে আপডেট অবশ্যই আমার চ্যানেল সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।